ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি সহ ৩টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। অন্য দুটি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। এছাড়া নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থ সামনে রেখে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য হয় তাহলে নির্বাচনী জোট হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই ছিল মোটামুটি আজকের দিনের প্রধান খবরগুলো। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সকলকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক এবং আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনৈতিক বোঝাপড়া, রাজনীতির বিরোধ। এবং এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি আমার সাথে আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আমি দুজনকেই স্বাগত জানাতে চাই আজকের দেশ সন্ধ্যায়। এবং প্রথম প্রশ্নটাই আমি জনাব আব্দুস সালাম আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আমরা গতকাল পর্যন্ত যদি সর্বশেষ খবর বিএনপির জানি এবং আমরা দেখেছি যে বিএনপির যে মনোনয়ন প্রত্যাশীদের যে তালিকা সেটির একটা বড় অংশ প্রকাশ পেয়েছে এবং এর ফলে বিভিন্নভাবেই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সেদিকে না গিয়ে আমি শুরুতে জানতে চাই যে অনেক হেভি ওয়েট প্রার্থী, আমরা যে তালিকাটি দেখলাম অনেক হেভি ওয়েট প্রার্থী সেখানে বাদ পড়েছেন। অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন, আবার অনেকেই বলেছেন যে দলের যা সিদ্ধান্ত সেটিই আমাদের সিদ্ধান্ত। আমি একটু আপনার প্রতিক্রিয়াও এই বিষয়টি নিয়ে জানতে চাই। এবং যারা বাদ পড়লেন হেভি ওয়েট এইসব প্রার্থী যারা বহু দিন ধরে রাজনীতি করছেন, দল কি আসলে তাদেরকে নিয়ে আলাদা কোনো কিছু চিন্তা করবে কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ সাহেব ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। শোনেন, বিএনপি একটা বিশাল দল, আর এখানে নির্বাচন করার মতো প্রতিটা সিটে 8 জন 10 জন করে প্রার্থী আছে। তারপরে আছে আবার সমমনা দল বা যাদের সাথে যারা একসাথে আমরা আন্দোলন করেছি সেই সমস্ত জোটবদ্ধ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সো এখানে 300 সিটে আসলে মানে মনোনয়ন দেয়া এটা একটা বিশাল একটা কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও এরকম একটি কাজ যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা করেছে, সেটা যেন অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর যখন একাধিক প্রার্থী থাকে এবং যোগ্য প্রার্থী থাকে তখন স্বাভাবিকভাবে তার মধ্যে বাছাই করাটা আরও বেশি কষ্টকর। এবং যারা এই গত 17 বছরের মধ্যে পরীক্ষিত নিবেদিত অনেক সিনিয়র নেতৃবৃন্দ, যেটা আপনি বলেছেন সে সিনিয়র নেতৃবৃন্দ আছে বা কর্মীরাও সেখানে থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে দেশটা এখন একটা মহাসংকটে আছে। এই সংকট থেকে উত্তরণে এবং গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রটাকে নিয়ে যাওয়াটাই হলো এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আমি নিজে ব্যক্তিগতভাবে একটা মানে একদম জন্মের থেকেই আসলে রাজনীতির জন্যই করি, দেশের জন্য করি। নিজের চাওয়া নিজের পাওয়া মন্ত্রী বা এমপি আদার্স এইটার খুব বেশি সবসময় আমাকে খুব একটা প্রাধান্য আমার জীবনে প্রাধান্য পায় না। তারপরেও স্বাভাবিকভাবে একটা কিছুটা তো থাকেই, যে কিছুটা মূল্যায়ন হলো কিনা সেটা তো থাকেই। তবে এই মুহূর্তে যেটা বলতে চাই যে ধরেন যেটা বললাম যে প্রার্থী মনোনয়ন করা এটা একটা কষ্টকর। আর আরেকটা হলো যে স্বাভাবিকভাবেই যেহেতু সবাইকে অ্যাকোমোডেট করা যাবে না, যাদেরকে করা যাবে এই মুহূর্তে দেশের স্বার্থে, কারণ আমরা যদি রাজনীতিটা সেই অর্থে মনে করি যে দলের চেয়ে দেশ বড়, দেশ মানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে তো তখন সেই সমস্ত সিদ্ধান্ত মেনে নিতেই হয়। আর আরেকটা হলো যে সব কিছুর বলেই, কারণ যদি দল মানে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তো স্বাভাবিকভাবে আরও তো নির্বাচন সামনে আছে, শুধু এই সমস্ত নির্বাচন না, এখানে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এখানে উপজেলা নির্বাচন হবে, আরও অনেক কিছু আছে। কাজে সেগুলোতে দেখা যাবে দলের নেতার অন্তত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিশ্চয়ই
যারা আজকে মনোনয়নের যোগ্য প্রার্থী হওয়ার পরও যারা পায় না, নিশ্চয়ই তাদেরকে সেই সমস্ত মাথায় আছে তার, নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন। এটি দলীয় প্রধান চিন্তা করছেন, কিন্তু দলের নেতা কর্মীরা কি সেভাবে চিন্তা করছেন? না, দলের নেতা কর্মীরা স্বাভাবিকভাবে যখন তারা যাদের অনুসারী বা যাদেরকে ভালোবাসে, কিছুটা তো তাদের মধ্যে একটা মানে প্রতিক্রিয়া হবেই, ক্ষোভ বা বিক্ষোভ, সেটা তো কিছুটা মনের মধ্যে জাগবেই। কিন্তু যেহেতু দীর্ঘদিন মানে একটা চরম একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই আসছি, সেইখানে সবার মধ্যে একটা স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি সবার মধ্যে একটা ডেভেলপ করেছে। এবং সেই কারণে আপনারা দেখছেন যে হয়তো দুই একটা জায়গায় বা বেশ অনেক জায়গায় হয়তো সবার মধ্যে একটা ক্ষোভ বা কিছুটা সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা যেভাবে আউটবাস্ট হওয়ার কথা সেভাবে সেটা আমি একটু এই জায়গাটাতে যুক্ত করি যে আপনি বলছেন যে দীর্ঘদিনের বিএনপি তো আসলে বহু বছর ধরে রাজনৈতিক অঙ্গনে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল বা তাদের যতখানি খোলাখুলি রাজনীতি করার কথা ছিল সেটি সুযোগ পায়নি। তারপরও বিএনপি এখন চেষ্টা করছে, এবং এই আসন্ন ইলেকশনকে কেন্দ্র করে বিএনপির অনেকেরই অনেক রকমের স্বপ্ন ছিল। আপনি বলছেন যে আউটবাস্ট হয়নি। আমি যদি ছোট ছোট তিনটা জায়গার কথা উল্লেখ করি, এটি কি আসলে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট নয়? সেটি হলো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল ও যুব দলের 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সেটি কেন? দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি যদি বলি সাতক্ষীরা 3-এর কথা, কালীগঞ্জ আশাশুনি যে আসনটি সেখানকার কথা, সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার কর্মী সমর্থকেরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোর 1 আসন বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তার ভাই ইয়াসির আরশাদের সমর্থকেরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বোনের সমর্থকদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে। একই পরিবারেরই তারা, মানে একটি দল করছে, একই পরিবারের তারা, এ নিয়েও এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে, ঘাত প্রতিঘাতের ঘটনা ঘটছে। এটি আসলে সাধারণ জনগণের মনে স্বস্তি কতটুকু আনবে? না, এইটা শোন, একটা প্রথমেই বলেছি যে একটা বিশাল দল 300 সিটে তার হয়নি প্রতিক্রিয়া, একটা দুইটা তিনটা, এটা স্বাভাবিক। এমনি নর্মাল অবস্থায় যে সমস্ত ছোটোখাটো দল আছে তারাও যদি দেখা যায় যে একটা মনোনয়ন দেয়, মনোনয়নের কারণে একটা দল ভেঙে যায়, একটা গ্রুপ হয়ে যায়। তাই কাজে এইটা খুব একটা, এটা 2-1 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সবাই কি একাত্তা হয়ে কাজ করবে এমনটা আশা করছেন? হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখতে চাই আব্দুল সালাম যে সবাই বিএনপির একসাথে কাজ করছে এবং এই আগের নির্বাচনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যেতে চাই, এবং এই যে বিএনপির যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ করা হয়েছে, এবং আমরা দেখেছি যে আজকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক সিনিয়র নেতা আছে যারা আসলে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তারা দলের সিদ্ধান্ত মনে করছেন, কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে নানা রকমের সহিংসতার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই যে ছোট ছোট সহিংসতার ঘটনা বা এই যে ছোট ছোট সংঘর্ষের ঘটনা, এটি যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটি হওয়ার কথা সেটিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? রুহিন হোসেন প্রিন্স। ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সালাম ভাইকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। আমি একটু কথা শুরুতে আপনি আপনার টাইটেলে দেখলাম যে নতুন 3টা দলের নিবন্ধনের কথা বললেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই, বিশেষ করে আমাদের যে বাম গণতান্ত্রিক জোট তার অন্তর্ভুক্ত একটা দল বাসদ মার্ক্সবাদী, তারাও এই নিবন্ধন পেয়েছে। আমি বিশেষভাবে এই বন্ধুরা, আমরা জানি যে একসাথে দীর্ঘদিন ধরে লড়াই করছি এবং তরুণ প্রজন্মের বিরাট অংশ তরুণরা মিলায় এই দলটিকে অগ্রসর করছেন। বিশেষভাবে তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে। এবার আসি, আপনি যে কথাটা তুললেন, আমার এর 2-3টা দিক নিয়ে একটু কথা বলতে পারি। প্রথম বক্তব্য হচ্ছে যে এটা একটা দলীয় মনোনয়নের বিষয়। এই ব্যাপারে মূল মূল্যায়ন এই দলেরই ব্যাপার, সুতরাং ওই ব্যাপারে কোনো মূল্যায়ন ধর্মী আলোচনা আমার করা যথাযথ না। তবে অন্য বিষয় দিয়ে একটা মন্তব্য আমি করতে পারি, এটাই। সেটা হচ্ছে একটা, দেখেন, বাংলাদেশটা এইরকম একটা জায়গায় আমরা আছি এবং বাস্তবতা হচ্ছে এই যে এমপি শিপটাকে আমরা এমন জায়গায় নিয়ে গেছি, এটা আমার বিবেচনায়, যে অনেকেই মনে করেন যে এমপি না হলেই যেন সব কিছু শেষ,
যেমন এখানে খেয়াল করবেন যে আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই একটা কথা বললেন যে আমাদের তো রাজনীতির আরো অনেক ক্ষেত্র আছে। এই বিবেচনাটা হয়তো বা, আমি বিএনপির কথা বলছি না, আমি জেনারেলাইজ করে বলছি যে অনেকে হয়তো এটা বিবেচনা করে না, অনেক সমর্থক গোষ্ঠী হয়তো বিবেচনা করে না, যার জন্যে সে কারণেও ক্ষুব্ধতা হয়। আর একটা এটা বাস্তব কারণেও হয় যে একটা ভালোবাসা থেকে, এটা শুধু ওই দল কেন, আমাদের ছোটখাটো দলেও মানে কি বলে ভালো লাগা মন্দ লাগা হয়। ধরেন আমরাও ইতিমধ্যে আমরা মনোনয়নের কি বলে চূড়ান্ত করিনি, কিন্তু নানাভাবে আমাদের কাছে আছে। দেখেন এই দলে এক জায়গায় অনেক সময় আমরা যেখানে দল আছে দাঁড়ানোর লোকও পাই না টাকার জন্যে, কিন্তু অনেক জায়গায় আছে একাধিক প্রার্থী, সেইখানে আবার যদি একজনকে দেই অন্যরা মন খারাপ করবে, সেটা থাকতে পারে। কিন্তু নিঃসন্দেহে সেটা আমি মনে করি যে একটা দল সেটাকে উইন ওভার করবে তাদের মতো করে। এইবারে যেটা আমি দেখছি এই বড় দলগুলোকে, যেটা আমাদের ভাষায় বুর্জোয়া দল বলি, যে তা মনোনয়নের পরে যে ধরনের বড় বড় ঘটনা ঘটে সেই তুলনায় আমার তো বরঞ্চ আমি কম দেখছি, এবং সেইটা একটা পজিটিভ দিক বলে মনে করি। কিন্তু আমি যে কথাটাই যে মাঝখানে বললাম, আমাদের রাজনীতিতে হ্যাঁ অবশ্যই এমপি তো একটা গুরুত্বপূর্ণ, কিন্তু কোথায় গুরুত্বপূর্ণ যদি বলেন সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করার ক্ষেত্রে। কিন্তু আমরা অনেক সময় এই সংসদ সদস্যদের জায়গাটা এমন করেছি, তিনি একটা যে এলাকায় থাকেন সেই এলাকায় তিনি সর্বেসর্বা, একটা জমিদারিত্বর জায়গাটা। কিন্তু আমার যদি সংবিধানের দিকে তাকান তাহলে দেখবেন যে আমাদের স্থানীয় সরকার, ওইটাই যদি সব আমরা জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচিত প্রতিনিধি করতে পারি এবং লোকাল উন্নয়ন সহ সব কিছু দায়িত্ব তারা করবে এবং জনকে ইনভলভ করে পড়ে স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে। এমপি সাহেবদের ওইখানে কোনো ভূমিকা থাকবে না, তাদের প্রধান কাজ থাকবে আইন প্রণয়ন, অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু কারণ দেশ পরিচালনা তো আইন প্রণয়নের কাজ, সেইটা হবে একটা প্রধান কাজ। অন্য দিন দরবার ব্যবসা বাণিজ্য ওইগুলো করা থাকবে না। এবং এইখানে যদি আমরা স্বচ্ছতা নিশ্চিত করতে পারি, ধরেন যে বিনা শুল্কে বা কম শুল্কে গাড়ি পাওয়া যায়, আমার এমপি সাহেবরা এই কি বলে যে এমপিগিরির থেকেই দেখা যায় তার অর্থের সম্পদ বেড়ে যাচ্ছে, তার মানে ব্যবসা বাণিজ্য হয়তো করেন। তাহলে এই জায়গাগুলো যদি আপনি বন্ধ করে আইন প্রণয়নের প্রধান কাজ করতে পারি আমরা, তখন দেখবেন আমার ধারণা যে বিভিন্ন দলেও যারা জেনুইন আইন প্রণয়নতা হবেন তারাই কিন্তু এই মনোনয়নের জায়গায় এখানে আসবেন। আর যারা মনে করেন ওই কাজে, তারা কিন্তু হয়তো জেলা পরিষদ অন্যান্য জায়গায় তারা ইন্টারেস্টেড হবেন। তাইলে আপনি অনেক জটিলতার অবসান কিন্তু ঘটাতে পারবেন, আমার এটা জেনারেল পজিশন। সুতরাং সেই জায়গাটায় আমরা এবারও অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, এইটাও কিন্তু করতে পারিনি, কিন্তু এই ধরনের কতগুলো কাজ করা দরকার ছিল। তো আমি আশা করব যদি না, আমরা তো চাই একটা ভালো নির্বাচন হোক, এবং ভালো নির্বাচনের পরে এই যে কথাগুলো আলোচনায় আসছে সেই কাজগুলো এটা হোক। এখন ধরেন এমপি কেউ ইলেকশন করবে, তিনি যদি এখানে মানে কি বলে কোটি কোটি টাকা খরচ করেন, তার তো এটা তুলে নেওয়ার চিন্তা করতে হবে, অন্য কাজ করতে হবে। তাহলে এইখানে যেমন আরপিওতে আমরা বলেছিলাম যে একটা আলোচনা করা উচিত যাতে করে টাকাটাই প্রধান বিবেচনা না হয়, এইখানে পেশি শক্তি যেন প্রধান বিবেচনা না হয়, ভয় দিয়ে করতে পারে এটা যেন বিবেচনা না হয়, এইখানে একটা সাম্প্রদায়িকতার মার্কা উস্কানি এটা যাতে না থাকে, আর কারসাজি যদি না থাকে প্রশাসনিক, তাহলে এই জায়গাগুলোকে ভালো মানুষের মনোনয়ন বেছে নেওয়া বা তাদের আশাটাও এই কাজগুলো করতে পারবে। কিন্তু এই কাজের আলোচনায় কিন্তু আমরা যেতে পারিনি। আমার মনে হয় যে আমাদেরকে এই কাজের মধ্যে ঢুকতে হবে এবং আমাদের আকাঙ্ক্ষা থাকবে। আমি একটা পজিটিভ দিক গতকালও আমাকে জিজ্ঞেস করার পরে বলেছিলাম যে দেখেন আমাদের সামনে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে অনেক কাজ ছিল, কিন্তু সব কাজ তো পারবো না, সম্ভব না, সংস্কার একদিনেও হয় না। তাহলে আমাদের গণতন্ত্রের পথের হাঁটার কাজটা ঠিক রাখতে হবে, একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে হবে এবং তারা জনগণের স্বার্থে কার্যক্রম করে, না করলে জনগণই তাদের ব্যবস্থা করবে। 5 বছর ক্ষমতায় থাকতে পারবে এটা ভাবার কোনো কারণ নেই। আর এবার দেখলো না যে অল্প কয়েকদিন ক্ষমতায় দেশেও থাকা যায় না, সম্পদ লুটপাট করেও ভোগ করা যায় না, পরিস্থিতিতে এগুলো তো একটা অভিজ্ঞতা হলো। তা আমরা বরঞ্চ সেই রকম একটা পজিটিভ জায়গায় থেকে যথাসময়ে যাতে নির্বাচন হয়, কোনো একটা ঘটনাকে অজুহাত করে বা কোনো ধরনের উস্কানি দেওয়ার মধ্য দিয়ে যাতে যে যথাসময়ে নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারির, সেইটা যাতে বাধাগ্রস্ত না হয়, সেটাই আমাদের কাছে প্রধান কাজ বলে আমি মনে করি। আমি বিরতির পরে এসে ঠিক এই প্রসঙ্গটি নিয়ে আসলে আপনার কাছে আলোচনা করতে চাচ্ছিলাম। সেটি হলো যে ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি আরো একটি কথা বলেছেন, সেই বিষয়টি
নিয়ে আলোচনা করব একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, একটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা, সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজকে আলোচনার বিষয় রাজনৈতিক বোঝাপড়া, রাজনীতির বিরোধ, এবং এ বিষয়টি নিয়ে কথা বলছেন আমার অতিথিরা। আজ আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং আছেন রুহিন হোসেন প্রিন্স। ফিরতে চাই আলোচনায়। এই অংশে আমি আব্দুস সালাম আপনার কাছেই আলোচনা শুরু করতে চাই। সেটি হলো যে জুলাই সনদ নিয়ে আমি একটু কথা বলতে চাই। জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে এবং এরই মধ্যে এই সুপারিশ নিয়ে নানা ধরনের বিতর্ক হয়েছে। এক পক্ষ বলছে যে এটিতে আসলে এনসিপি এবং জামাতকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিএনপিকে কোণঠাসা করা হয়েছে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। এবং কোনো কোনো রাজনৈতিক দল এটিকে ইতিবাচক বলছে, আবার কোনো কোনো রাজনৈতিক দল এটিকে অসঙ্গতিপূর্ণ বলে দাবি করেছে। ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে আপনার কাছে, মানে আপনার সার্বিক মূল্যায়নটা কি একটু জানতে চাই জনাব আব্দুস সালাম। দেখেন, প্রায় 9 মাসের মতো সময় তারা অতিবাহিত করছে এই ঐকমত্য কমিশন বিভিন্ন কিছু সংস্কার করতে যেয়ে, এবং ফাইনালি তারা একটা জায়গায় একমত হওয়ার পরে তারপর জুলাই সনদ তারা ঘোষণা করলো, সেখানে দলগুলো স্বাক্ষর করলো। প্রিন্স ভাইয়ের আবার 2-4টা দল যায় নাই। এখন কেন আবার সেখান থেকে আবার ব্যাক টু প্যাভিলিয়নে চলে আসতে হলো? একটা জায়গায় আমি বিরোধিতা করতেছি, এইটাও আমি ঐক্যমতের মধ্যে আনছি, অথবা আমি নোট অফ ডিসেন্ট দিলাম, সেটাও আমার ঐক্যমতের মধ্যে আসছে। তাহলে আবার কেন নতুন করে বিরোধটা তারা সৃষ্টি করলো? আবার সেই বিরোধটা সৃষ্টি করে তারা আবার দেখা গেল যে সেটা আবার কি বলছে যে রাজনৈতিক দলগুলো বসে ঠিক করুক। তাহলে তাদের কাজটা কি? আজকে যে উপদেষ্টা পরিষদরা আছে ওদের কাজটা কি? ওদের কাজটা তো হলো একটা সাকসেস নির্বাচন করে নির্বাচিত এমপিদের হাতে ক্ষমতা বুঝায় দেওয়া এবং চলমান যে কটা সময় আছে সেই সময় ডে টু ডে ওয়ার্কগুলো করা, এটাই তো হলো তার মূল কাজ। তো মূল কাজটাই তারা করতে পারলো না এতদিন। এখন আবার বলতেছে যে রাজনৈতিক দলরা নিজেরা বেশি ঐক্য হতে। তো এখানে তো একটা মাঝামাঝি একটা তো লোক লাগে, তো সেটা সেই দায়িত্বটা তো তার নেতৃত্বে আবার কে কল করবে, তাই না? তো সেই কাজটা তো তারা করার কথা এবং করার দায়িত্ব তারা নিয়েছেন। তারা তো সরকারের পয়সা, এখানে তো খরচ তো হচ্ছে, পাবলিক মানি তো খরচ হচ্ছে, তারা তো নিচ্ছেন, তারা বাড়িতে থাকতেছেন, গাড়িতে চড়তেছেন, বেতন নিতেছেন, এমন তো না যে কোনো সুযোগ সুবিধা কম নিতেছেন। তো এখন যেটা এর জন্যই বলবো যে তারা হঠাৎ করে কেন এটা আবার ব্যাক টু প্যাভিলিয়নে ফিরে আসলো কেন? এখন আমি মনে করি একটা রাজনৈতিক কর্মী হিসাবে যে এনাফ ইজ এনাফ, অনেক সময় চলে গেছে। এখন যতটুকু জায়গাতে আমরা একমত হয়েছি, শোনেন একটা জিনিস কি, যে জায়গায় অনেকগুলো বিষয়ের উপর আমরা কি যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া জাতীয় নির্বাচন হবে না, অর্থাৎ চলমান যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার নেতৃত্বে জাতীয় নির্বাচন হবে না। এবং একটা প্রধানমন্ত্রী বা সরকার প্রধান 10 বছরের বেশি থাকবে না। তারপর আরও কিছু কিছু এই ধরনের মূল সংস্কারগুলো আমরা সবাই একমত হয়েছি। তো এখন কি মনে করি, এমন যত কিছুই আমরা করি না কেন, আগামী নির্বাচিত পার্লামেন্টেই কিন্তু এটাকে আইনে রূপান্তরিত করতে হবে। এর আগে কিন্তু এটা আইনে রূপান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যতই তারা বলুক যে অধ্যাদেশ ওই চিফ অ্যাডভাইজার দিবে, চিফ অ্যাডভাইজার কিভাবে দিবে? এটা কি আইন সিদ্ধ হবে? এটা তো কোর্টে গেলে এটা টিকবে না। তো এটা তো আরেকটা নতুন জটিলতার সৃষ্টি হবে। অর্থাৎ এগুলো করা মানে একটা সময় ক্ষেপণ করা। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে সেটি আসলে অনেকখানি কলঙ্কিত হবে, এমনটাও তো অনেকে বলছেন। না, এখানে দেখেন রাষ্ট্রপতিটা বুঝতে হবে আপনাকে, রাষ্ট্রপতিটা কোনো ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি এটা হলো এটা প্রতিষ্ঠান। আপনার যে কোনো, এখন তারা যে ও শপথ নিয়েছে উপদেষ্টারা, সে শপথ দিল কেন? তারা শপথ দিল কেন? এখনো রাষ্ট্রীয় যে কোনো কাজ আপনি মনে করে নেবেন, একটা বড় টেন্ডারও যদি হয় সেটাও দেখবেন যে রাষ্ট্রের পক্ষে অন বিহাফ অফ প্রেসিডেন্ট, অর্থাৎ সেটা তার ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। তো কাজেই আর এখানে যে চিফ অ্যাডভাইজার, এই যে চিফ অ্যাডভাইজারগুলো ঠিক করেছে কে? চিফ অ্যাডভাইজার ঠিক করছে, কিন্তু ফাইনালি তার ওথ দিয়েছে কে? রাষ্ট্রপতি। তো এই জন্য অর্থাৎ এইখানে চিফ অ্যাডভাইজার যেটা ঠিক করবে রাষ্ট্রপতি, তার বাইরে কিছু করার ক্ষমতা নাই।
বা সে করবেও না, করার রাইটও নাই। তো এইখানে এটা শুধু শুধু একটা জটিলতার সৃষ্টি করার জন্যই কিন্তু এই কথাগুলো বলা, আর অন্য কোনো কারণ নাই। এই জন্য বলবো যে এখন এগুলোকে নিয়ে আর নতুন জটিলতার সৃষ্টি না করে, দেশের অবস্থাটা খারাপ, দেশের অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ। বেশ এখন কোনো মনে করেন যে আমার কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, আমার ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টও হচ্ছে না, লোকাল ইনভেস্টমেন্টও হচ্ছে না। এমনকি বিভিন্ন দেশগুলো বলে দিচ্ছে যে আমার সাথে তার যোগাযোগ করতে হলে একটা ইলেকটেড গভর্নমেন্ট সে চায়, ইলেকটেড গভর্নমেন্ট দেখতে চায়। আরেকটা হলো যে আমার প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কিন্তু এখন পর্যন্ত যে অর্থে আমার সাথে একটা রাষ্ট্র টু রাষ্ট্র যে সংযোগটা হওয়া দরকার, সেই অর্থে কিন্তু সেভাবে ডেভেলপ করছে না। তা আমি একটা এইরকম একটা অনিশ্চয়তার মধ্যে আমি কতদিন চলতে পারি, এই জন্য এইগুলো সুরাহা করার জন্য এখন একটাই সমাধান, সেটা হলো যে একটা নির্বাচিত পার্লামেন্ট। যদি একটা নির্বাচিত পার্লামেন্ট আপনি পান, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচিত পার্লামেন্ট, আমি আবার ফিরবো আপনার কাছে জনাব আব্দুল সালাম। আমি একটু চলে যেতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে। রাষ্ট্রপতি স্বাক্ষর করবে না করবেন প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টাকে নিয়েই যে ঠিক অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের বিরুদ্ধেও কিন্তু তাদের যে অভিযোগ আছে সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সরকারের ভেতরের একটি পক্ষ ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে। আক্তার হোসেন আরো বলেছেন তাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। রুহিন হোসেন প্রিন্স। না, আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে কি বলেছেন, কিন্তু আমি একটা জেনারেল মন্তব্য করতে পারি। আমি তো বরঞ্চ একটু উল্টা দেখি। আমার দেখাটা এরকম যে যে সরকার, তার মানে কিছু উপদেষ্টাদেরকে নিয়ে যারা এখন আমাদের এই সরকার পরিচালনা করছে, তারা ঐক্যমত্য কমিশন শেষ দিকে যে অনৈক্যের কাজটা করে গেল, নতুন জটিলতা তৈরি করে গেল, সেই দিকে বেশি তাকাতে চাচ্ছে। এটা তাকানোর দরকার ছিল না, কারণ তাদের বরঞ্চ উচিত, যেটা আমার বিবেচনায়, দেখেন এই যে ঐক্যমত্যের আলোচনায় আমাদের বিবেচনায় প্রধান সংকটটা কোথাও হলো জানেন? ঐক্যমত্য মানে কি, এই জিনিসটাই হচ্ছে প্রধান সংকট হয়ে গেল। এইখানে সেই ঐক্যমত্য বলতে আমাদের শুরুর আলোচনায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে যে কথা হয়েছিল এবং উনি পরে একাধিকবার টেলিভিশনে বলেছেন, উনি সাক্ষাৎকারেও বলেছেন পত্রিকার সাথে, তাতে কথা ছিল সব দল যে বিষয়ে আমরা ঐক্যমত্য হবে 100%, সেটাকে ঐক্যমত্য ধরা হবে। যদি 19-20 হয় আলোচনা করে চেষ্টা করা হবে। আচ্ছা, চেষ্টা করা হয়েছে, তাহলে যেটা হয়নি উনি কিন্তু শেষে এটা বলেছিলেন যে যেগুলো হলো না আমি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ দেখবে। তাহলে এই কথাটাই আমাদের ঐক্যমত্য কমিশন মানেনি। তারা অনেকের ব্যক্তি ইচ্ছা, গোষ্ঠীর ইচ্ছাকে এখানে চাপাই দেওয়ার চেষ্টা করছে, যার জন্য চাপাই দিতে যে নিজেরা কি জটিলতা করছে একটু খেয়াল করেন। ওনারা যে আমরা যেখানে গেলাম না, তারপর ওইখানে যেটা ওনারা স্বাক্ষর করালেন, যদিও শুনেছি শেষ পৃষ্ঠায় স্বাক্ষর করিয়েছেন, অন্য কাগজ দেখেন নাই, কিন্তু তার আগে যেটা দেখিয়েছেন ওনারা সুপারিশ যখন করলেন বাস্তবায়নে, তখন পুরো অন্য জিনিস হয়ে গেল। মানে নোট অফ ডিসেন্ট নাই, তার মানে পুরো জিনিসটাই একটা উল্টা প্রসেসে চললো। তারপরে কতগুলো আলোচনা ওনারা করে গেলেন, সেটা হচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদ 270 দিন 45 দিন, যেটা কখনো আলোচনাই আসে নাই। তার মানে আমি বলি যে নতুন সংকট তৈরি করে দিয়ে 31 তারিখে ওনাদের মেয়াদ শেষে ওনারা চলে গেছেন। তো যাক, বাঁচাইছে, কারণ ওটা মেয়াদ আরও বাড়াইতে থাকলে আরও জটিলতা হতো। কিন্তু আমি মনে করি সরকারের হাতে যে বল এখন তাদের কাছে আছে, আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথমে যেটা বলেছিলেন সেইটুককে বিবেচনা করেই তারা যদি ভূমিকা রাখে, তাহলে এখনকার প্রধান কাজ কি হবে জানেন? হাতে কিন্তু সময় নেই। ধরুন আজকে যদি আমাদের নির্বাচনের আগে 5 মাস 6 মাস আগে হতো, তাহলে আমরা এক ধরনের ভূমিকা নিতে পারতাম। এখন আমাদের হাতে সময় নেই, আমরা সব নির্বাচনী যাত্রায় চলে গেছি, 1 সেকেন্ডও সময় নেই। সময় যেটুকু আছে সেটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থার ভালো করার জন্য কি কি করতে হবে সে আলোচনায় যাওয়া দরকার। সুতরাং তারা ওই কাজটা করুক। আর ঐক্যমত্য কমিশন একটু খেয়াল করেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই যে কতগুলো যে কথা বললেন, তার মধ্যে আমি একটা পয়েন্টকে নেই, যে ওইখানে কিন্তু অনেকগুলো পয়েন্টে আমরা একমত হয়েছি, অনেকগুলো পয়েন্টে দ্বিমত করেছি, এবং এই প্রচার মিডিয়ার কারণে কিন্তু মোটামুটি সচেতন মানুষ জানে। তা আমরা তো অলরেডি অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আগামী নির্বাচনে আমরা এটা মানবো কি মানবো না, এটা কি আপনি বা ওনারা কে, আপনারা 1 ভোট, সাধারণ মানুষের 1 ভোট, আমারও 1 ভোট। সুতরাং এটা শেষ করে খালি যে সাধারণ মানুষ তাদের উপরেই
তাদেরকে এই কি বলবো জাজ করার অধিকারটা আমরা যদি ছেড়ে দিই তাহলে এই জটিলতা হবে না। আমি বিরতির পর এসে আরো বিস্তারিত জানতে চাই, একটা বিরতি নিতে চাই। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আজকে আমার সাথে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, রহিন হোসেন প্রিন্স দুজন আছেন। রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনীতির বিরোধ নিয়ে আমরা কথা বলছিলাম। জুলাই সনদের যে বিষয়টি, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রসঙ্গটি রেখে গেছিলাম। এই অংশে আমি চলে যেতে চাই জনাব আব্দুল সালাম আপনার কাছে, এবং আপনার কাছে আরো একটু বিস্তারিত জানতে চাই যে জুলাই সনদ বা জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বিষয়টি, যে সুপারিশগুলো, সেটি আসলে অনেকে বলছেন যে এটিতে স্বাক্ষর করে বিএনপি এক ধরনের বেকায়দায় পড়েছে। বিএনপি এতে মানে এখন ঠিক এই পর্যায়ে এসে বিএনপি না করতে পারছে না, যে সুপারিশগুলো আছে তার বিরুদ্ধে কিছু বলতে পারছে না, কারণ সকলে হয়তো বা তাদেরকে সংস্কার বিরোধী মনে করতে পারে। আবার তারা মেনেও নিতে পারছে না, এটি তাদের পরাজয় হয়েছে এমনটা অনেকে ভাবতে পারে। আসলে বিএনপির অবস্থানটা কি যদি আমি একটু জানতে চাই জনাব। না, বিএনপির অবস্থান পরিষ্কার যে বিএনপি আমরা যে সমস্ত বিষয়গুলো তা আমরা প্রথম মানি নাই, আলোচনার পরে যেগুলো যেমন গণভোট আমরা তো প্রথম মানি নাই, তারপরে ঠিক আছে এটা আলোচনার ভিত্তিতে আমরা বৃহত্তর সাথে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাই না? যে পরপর মানে 2 বার বা 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, আমরা প্রথম আমাদের রিজার্ভেশন ছিল, পরে আমরা মেনে নিছি। কিন্তু যেগুলো আমরা মানি নাই সেগুলো ঐক্যমত হওয়ার বিষয়কে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি, তাই না? যেমন মনে করে যে আমার দলের নেতা, পার্লামেন্টের নেতা 2 জন হইতে হবে, সেই ব্যাপারটা আমরা মনে করি এটা যুক্তিযুক্ত না, আমরা একটা নোট অফ ডিসেন্ট দিয়েছি। তো কাজে আমাদের এখানে কিন্তু জটিলতাটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আজকে যেমনি মনে করেন আজকে আমাদের এই কথাটা আমরা বলতেছি, যে কথাটা আপনি এখানে কোট করে বললেন যে আখতার হোসেন বলেছেন যে এইখানে উপদেষ্টার মধ্যে কেউ কেউ আজকে একটা সৃষ্টি করতেছে যাতে নির্বাচনটা পিছিয়ে যায় বা নির্বাচনটা যাতে না হয়। তো এটা তো একটা বিশাল এলিগেশন। লাভ কি? নির্বাচন পিছিয়ে লাভ কি? তারা তো জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। লাভ তো কিছুই নাই, বরঞ্চ দেশের ক্ষতি করা। তো যদি এই ধরনের কোনো কিছু থাকে, আমরা তো জানি যে তাদের উপদেষ্টারা এখনো সেই সরকারে আছে, কাজে এটা তো তারা আরো পরিষ্কার করা উচিত। আর যেটা প্রিন্স ভাই যে কথাটা বলছেন, এটা কিন্তু একটা মূল কথা, যে ডক্টর ইউনূস সাহেব প্রথম যে কথাটা বলছিলেন যে আমি চেষ্টা করব যতটুকু পারি সংস্কার করার জন্য ঐক্যমতের ভিত্তিতে, ততটুকু আমি করে যাব, বাকিটুকু দেশবাসীর কাছে আমি রেখে যাব, পরবর্তী পর্যায়ে তারা করবেন। ওই জায়গাটাই যদি তারা স্টিক করতো তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হইতো না। অর্থাৎ যে জিনিসটা দেখেন আমরা বারবার বলছিলাম একদম ভেরি বিগিনিং, এই সরকার গঠিত হওয়ার পর থেকেই, যে আমরা বলছিলাম আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি করতে চান এবং কতদিন সময় আপনি চান, আপনি কি কি করতে চান সেই কাজগুলোর একটাই, তাহলে হয়তো কি যে একটা দেশবাসীর কাছে এটা পরিষ্কার থাকতো যে তারা এই জিনিসগুলো করতে চায় এবং তারা এতদিন সময় চায়। তাহলে কিন্তু তারা এই পর্যন্ত কিন্তু আমরা হাজার বলার পরও তারা কিন্তু সেই লাইনে হাঁটলই না। এই জন্য বললাম যে আসলে তারা আসল কাজ বাদ দিয়ে তারা তাদের যে কাজগুলো মূল কাজটা, আমি এর আগেও আপনাকে বললাম যে মূল কাজটা হলো তার একটা ভালো একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করাটাই তো মূল কাজ। আর ডে টু ডে ওয়ার্ক করা ছাড়া তার আর কোনো কাজ নাই। কিন্তু তার কাজের পরিধিটা এমনভাবে সে বাড়ায় ফেলছিল, মনে হচ্ছে যে আমি কি 6 মাস থাকবো না 6 বছর থাকবো। তারা অনেকে তো অ্যাডভাইজাররা বলাও শুরু করে দিয়েছিলেন এদেশে মানুষ 5 বছর তাদেরকে ক্ষমতায় থাকতে চায়। অর্থাৎ ওই যে বললাম যে রোড ম্যাপ দেননি তারা এই কারণে। ঠিক এখনও তাদের মনের মধ্যে কি ক্ষমতায় থাকার একটা লিপসা এখনো তাদের মনের মধ্যে জেগে আছে কিনা আমরা বুঝতে পারতেছি না। না হলে এই প্রশ্নটা কেন আসবে, আখতার হোসেন এই প্রশ্নটা কেন করবে? আর একটু যুক্ত করি এই প্রসঙ্গটির সাথে, সেটা হলো গণভোট নিয়ে এখন পর্যন্ত, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে সে বিষয়টি নিয়েও কিন্তু এখন পর্যন্ত দ্বিমত আছে। এই দ্বিমতটার আসলে কোনো মানে হয় না। দেখেন গণভোটের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, আমরা তো মনে করছি যে, কারণ আপনি যেটা বললাম যে আপনি এখানে যত কিছুই করেন না কেন সব কিছু আগামী পার্লামেন্টে আপনাকে নিতেই হবে। আগামী পার্লামেন্টে প্লেস করার পরে সেখানে আইন হওয়া ছাড়া কিন্তু এটা কার্যকর হবে না।
হবে না। তো সেই কারণে আমরা বলছিলাম যে গণভোট এখন কিন্তু করার খুব একটা যুক্তি আমরা মনে করি নাই। তারপরেও যেহেতু প্রায় অনেকেই মনে করে যে বিএনপির কারণে এটা হচ্ছে না, তারপর আমরা মেনে নিলাম। কিন্তু আমাদের কথাটা হলো এটাই যে একটা গণভোট করতে যেয়ে বা একটা নির্বাচন করতে যেয়ে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়। আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তা আমরা বলতেছি হয়তো কী কারণে আপনি কয়েক হাজার কোটি টাকা আপনি এটার জন্য খরচ করবেন। আপনি একই দিনে করেন, ব্যালটটা দুইটা থাকবে, তো সে জায়গায় যারাই যাবে সেটা অন্য আরও যুক্তি আছে। যদি আলাদা করেন তাহলে সেটা ক্ষতি হতে পারে, কি কি ক্ষতি হতে পারে সেগুলো আমি ব্যাখ্যায় গেলাম। জটিলতা তৈরি হতেই পারে, অনেক রকম জটিলতা তৈরি হতে পারে। তারপর সেটা বাদ দিয়ে আমি একটা আর্থিক দিকটাই বললাম যে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এটা পারমিট করে না যে আমি এত হাজার কোটি টাকা শুধু আমার ইগো রক্ষা করার জন্য আমি এই কাজটা আমাকে করতেই হবে। এই জন্য আমরা বলছি একই দিনে আপনি করেন, তাহলে অর্থের সাশ্রয় হলো, প্লাস আমরা যেটা চাচ্ছি সেটাও কার্যকর হলো, প্লাস আগে যদি আপনি করেন তাহলে দেখা গেলো যে পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজ হয়তো, কারণ এটা তো সরকার তো এটা পার্টি না। আবার আমরা যদি ওইভাবে পার্টি না হই তাহলে জনগণ কি ভোট সেন্টারে সেভাবে যাবে? যদি আজকে 20-25% লোকজন ভোটে গেল, 75% যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে কি আমরা ধরে নিব যে 75% এই মানে সংস্কারের বিপক্ষে? ভোটের দিন না হয়ে ভোটের আগে হলে পরে গণভোট সমস্যা কোথায়? সেটাই তো আগে হলে সমস্যা হয়েছে, যেটা বললাম। একটা হলো আপনার কয়েক হাজার কোটি টাকা লাগতেছে, এই টাকাটা আমি কেন খরচ করবো? সেটি বাদ দিয়ে অন্য কোনো না, সেটা বাদ দিয়ে যে আরেকটা আমি বললাম যে আপনার মনে করেন যদি, কারণ এখানে তো কারো ইন্টারেস্ট নাই, ভোটার টানার যদি কম হয়, যদি 15-20% হয়, তাহলে তখন কি বলবে? তাহলে বাকি যারা আসে নাই তাহলে কি তারা এটার বিপক্ষে? এটা তো দেশে এবং বিদেশে, এবং আজ আমরা জানি যে পরাজিত ফ্যাসিবাদ বসে আছে, তারাও তো এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে, তাই না? তারপরে ধর সেই সময় যদি আজকে যারা নির্বাচনটাকে ভণ্ডুল করতে চায় তারাও যদি সেই সময় একটা উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তাহলে তো আমরা সবই গেল। এই সমস্ত কারণে আমরা বলছি যে নির্বাচনের দিনে হোক, তাহলে আর কোনো সমস্যাগুলো হয় না। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আপনাকে। আমি চলে যেতে চাই রহিন হোসেন প্রিন্স। প্রসঙ্গ সেটি, গণভোট নিয়ে এখন পর্যন্ত, গণভোট কবে হবে সেটি নিয়ে আমরা এখন পর্যন্ত আলোচনা করছি, যেখানে জামাত এই মাসের, জামাত এবং এনসিপির পক্ষ থেকে নভেম্বরের মাঝামাঝি একটা সময় চাওয়া হয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় নির্বাচনের দিনই সেটি অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের দিনে অনুষ্ঠিত হলে পরে কি লাভ হবে বা কোন প্রেক্ষিতে তারা বলছেন এই কথাটি তিনি ব্যাখ্যা দিয়ে ফেলেছেন। কিন্তু যদি গণভোট আগে অনুষ্ঠিত হয়, অর্থাৎ এই নভেম্বরের দিকে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আসলে লাভ কার, ক্ষতি কার? আচ্ছা, আমি লাভ ক্ষতির আগে একেবারে আমি এই পয়েন্টে ছোট ছোট করে বলি। প্রথম কথা, দেখেন আমরা তো আগে এই ডিসিশন তো নিছি যে ঐক্যমত্য যতটুকু হবে ততটুকু করব। তাহলে এই যে গণভোট নিয়ে যে আলোচনাগুলো করলেন, এটা কি আমরা দিব্য চোখে দেখছি না যে এটা ঐক্যমত্য হওয়া কঠিন? আপনি এই অল্প সময়টা ঐক্যমত্য হতে পারবেন না। সর্বশেষ যদি আমরা বামপন্থীদের পজিশন দেখেন, ওইখানে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পজিশনগুলো দেখেন, বিএনপি এবং অন্যদের পজিশন দেখে একেবারে অনেক ক্ষেত্রে বিপরীতমুখী। তাহলে এক সংকট। দ্বিতীয়ত, আমরা যে কথাটা মনে করি, আমি আমাদের দলের কথা যেখানে এখানে বলেছি, ঠিক এই মুহূর্তে গণভোটের প্রয়োজনীয়তা কি? আমরা কিন্তু প্রয়োজনীয়তা দেখিনি। গণভোট লাগবে কখন? এখন হিসাবে বলি, ধরুন গণভোট আপনি করতে গেলে এখন তো সংবিধানে নাই, তাহলে তো কেউ একজন নির্দেশ দিতে হবে। তো সে ব্যাপারে তো আমরা একমত না যে কে দেবে নির্দেশ, কে এটাকে অধ্যাদেশ জারি করে করবে, কারণ এখানে আইনের ফাঁকফোকর আছে। সালাম ভাই বলেছেন, আমরা তো ওইটাই দেখি। প্রথম সমস্যা। দ্বিতীয়ত, আপনি এখানে গণভোট করলেন, যে যে পয়েন্ট নিয়ে করছেন আপনি হ্যাঁ না দিয়ে তো পারবেন না। কারণ ধরুন আপনি যদি ভোট দিতে ওই পয়েন্টে যান, 48-45টা পয়েন্টে, আপনি অনেক কিছু হয়তো আপনি মনে করেন ঠিক আছে, অনেক কিছু ঠিক নাই, তাহলে সেইটাও তো এখনো সুনির্দিষ্ট না। এবং এই রকমের এত বড় ডাউস বই নিয়ে পৃথিবীর ইতিহাসে কোনো গণভোট হয়েছে আমাদের জানা নাই। আমি সংকটগুলো বলছি। এইবার আসি, ধরেন আপনি একটা গণভোট করলেন, সে আগে করেন আর ওই দিন করেন, করার পরে যারা ক্ষমতায়, মানে পার্লামেন্ট ছাড়া কি এটা আপনি বাস্তবায়ন করতে পারবেন? পারবেন না। তো তাহলে পার্লামেন্ট কিন্তু এটা মানতে বাধ্য না। তাহলে এটা মনে রাখতে হবে, বাধ্য না। তাহলে আপনি কেন এই ঝামেলাটায় যাবেন? বরঞ্চ জেনুইন কোনটা, আপনি একটা ভালো পার্লামেন্ট নির্বাচনের পর তখন সংবিধানের মৌলিক পরিবর্তন যেটা করতে হবে, রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে তখন গণভোটে যেতে হবে। তখন আমরা গণভোট করব, কোনো সমস্যা নাই। তো তার আগে যে কথাগুলো বলা হচ্ছে, যে শুরুতে এখানে বলছেন যে কারোর বিষয়, এইখানে কেউ কেউ মনে করতেছে
এক্স যদি ক্ষমতায় যায় মানবে না, এটা আমরা একটু বেঁধে দিলাম। আপনি কি এটা বেঁধে দিয়ে পারবেন? কোনোদিন পারবেন না। কারণ মানবে কি মানবে না আপনি আমি বলার কে? এটা তো সব জনগণের উপরে ছেড়ে দিতে হবে। তার এক ভোট, আমার এক ভোট। সুতরাং কেউ যদি না মানে, কারণ কার কতটুকু অঙ্গীকার সে তো করেছি, যেটা আমি অঙ্গীকার করিনি আমি ক্ষমতায় গেলে জোর করে আমাকে দিয়ে কি আপনি করাবেন? করানো তো উচিত না। আমি তো এটা নিয়মই মানি না, কারণ এটা আমার তো ব্যক্তির ব্যাপার না, এটা দলের ব্যাপার, আদর্শের ব্যাপার। তা আমাকে আপনি ক্যাম্পেইন করেন আমার বিরুদ্ধে, জনগণ যাতে আমার ভোট না দেয়, মানে আমি ওই দলের যে কোনো দলের কথা, তাহলে জনগণের উপরে ছেড়ে দিতে হবে। জনগণ যদি দেখে যে সে যে আমার সামনে যে অঙ্গীকার করেছিল, ধরেন অনেকগুলো ব্যাপারে আমরা একমত, 70 অনুচ্ছেদের ব্যাপার, আমরা ধরেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যাপার, এগুলো অনেকগুলো মৌলিক অধিকার সম্প্রসারণের ব্যাপার, অনেকগুলো ব্যাপারে কিন্তু আমরা ঐক্যমত, বিচার বিভাগের পৃথককরণের কথা বলেন, অনেক ব্যাপারে ঐক্যমত আছি। যদি এ ব্যাপারে আমরা কেউ দায়িত্ব পালন না করি, আমার তো ব্যক্তিগত বিবেচনায় কেউ ক্ষমতায় গেলে আমরা যদি ঠিক মতো জনগণের কাছে প্রচার করতে পারি 5 বছর কেন 2 বছরও ক্ষমতায় থাকতে পারবে না, তাহলে তো আমাকে কোনটা আমি জোর দেবো? আমি কি জোর করে চাপাবো না জনগণের উপরেই ছেড়ে দেবো? তাহলে সেইটা ছেড়ে দেওয়ার জন্য আমরা মনে করি যে হ্যাঁ, যদি আপনি কোনো কারণে ঐক্যমত্য হয়ে করে এই ধরনের যে কথাগুলো আমি বললাম, সংকটগুলো আছে, তার যদি কোনো ঐক্যমত্যের জায়গায় আসতে পারেন তখন আমরা বিবেচনা করতে পারি। কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে একটা অপ্রয়োজনীয়, বরঞ্চ এই আলোচনা আপনি প্রধান করলে জাতীয় সংসদ নির্বাচন, একটা ভালো নির্বাচন তো চাই, সুষ্ঠু চাই, গ্রহণযোগ্য চাই, অবাধ নির্বাচন চাই, ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার সমঅধিকার চাই। ওই অ্যাটেনশন আমরা ঠিক মতো দিতে পারবো না, বরঞ্চ জাতীয় সংসদ নির্বাচনই ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য আমি একটা ব্যক্তিগতভাবে যদি বলেন বা দলগতভাবে অ্যাপিল করি, এইখানে যারা আমরা সবাই আছি, কারণ এখানে তো গণ অভ্যুত্থানের সপক্ষেরই সবাই, আমরা দাবি করি আমাদের যার যার আদর্শ পৃথক আছে, আমরা পৃথকভাবেই ক্ষমতায় গেলে যার যার মতো দেশ সাজাতে যাব, কিন্তু আমরা এমন কিছু যেন না করি যা আমার এই নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। যদি সেটা করে তাহলে কিন্তু তাহলে আমরা পুরো এই যে গণতন্ত্রের পথে যাত্রাকে এমন সংকটে ফেলবো, আমরা দীর্ঘমেয়াদী অগণতান্ত্রিক শাসনে পড়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, এই ছিল আজকের ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরও।